যেখানে ঘর পুড়ে ছাই, যেখানে শিশুর কান্না ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, সেখানে নীরব থাকা পাপ। বাংলাদেশের মানুষ লড়ছে, তাদের লড়াই অন্যদেরও জাগায়। উচ্চারিত লাইনগুলো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে লিখেছেন রাশিয়ার কবি কনস্তান্তিন সিমোনভ। প্রিয় দর্শক, সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা জানব মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশের যে সমস্ত কবি ও সাহিত্যিকরা কলম ধরেছিলেন তাদের কয়েকটি কবিতা সম্পর্কে। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। আমার সঙ্গে উপস্থিত আছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী মাহমুদুল হাসান। তিনি বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে আছেন আরও একজন আবৃত্তি শিল্পী অনন্যা মাহমুদ। তিনি বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই দুই গুণী আবৃত্তি শিল্পীর সাথে কথা বলবো, তাদের কণ্ঠে কবিতা আবৃত্তি শুনবো। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই মাহমুদুল হাসান ভাইয়ের কাছে জানতে চাইব, আপনি যখন মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন তখন আপনার মনের ভেতর কেমন অনুভূতি হয়? ধন্যবাদ। আমি প্রথমেই সময় টেলিভিশনের দর্শকবৃন্দকে আমার শুভেচ্ছা জানাই। আমি আসলে যখন মুক্তিযুদ্ধের কবিতা বা আমাদের দেশাত্মবোধের কবিতা যখন আমি আবৃত্তি করি, আমার আসলে প্রথমেই একটি বিষয় মনে হয় যে আমাদের ভাষার জন্য যে ত্যাগ এবং আমাদের মুক্তিযুদ্ধের বা মুক্তি সংগ্রামের এই দীর্ঘ যাত্রায় যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের গল্পগুলো যেভাবে কবিতায় বা সাহিত্যে উঠে এসেছে সেটি আমাকে খুব আন্দোলিত করে এবং আলোড়িত করে, এবং আমি সেই সময়টিকে ধরবার চেষ্টা করি আমার আবৃত্তির মধ্য দিয়ে। আমরা আজকে শুনতে চাইব মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সংহতি জানিয়ে বিদেশি কবিরা যে সমস্ত কবিতা লিখেছিলেন তেমনি একটি কবিতার আবৃত্তি। ধন্যবাদ। আমি আসলে একটি বিষয় যে ওই সময়ে আমাদের মুক্তিযুদ্ধের সময়কালে অনেকগুলো সাহিত্য রচনা হয়েছে দেশের বাইরে বসে। আমাদের দেশের যারা বাইরে থাকতেন তারা যেমন রচনা করেছেন বিভিন্ন সাহিত্য বা কবিতা, তার পাশাপাশি বিভিন্ন দেশের কবি সাহিত্যিকরা এমনকি সংস্কৃতি কর্মীরা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানিয়ে বা সংহতি জানিয়ে বিভিন্ন আয়োজন বা মানুষকে উজ্জীবিত করেছে। তো আমি একটি কবিতা আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, এটি সম্ভবত জুলাই মাসে ১৯৭১ সালে লেখা। তো এই কবিতাটির নাম হচ্ছে যদি নির্বাসন দাও। আমি এই কবিতাটি আপনি অনুমতি দিলে আমি শোনাতে পারি। যদি নির্বাসন দাও, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই ৩.৫ হাত ভূম। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুটেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিকি খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে কাঁপে ঘাসফুল, এ আমারই ৩.৫ হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পারে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। নিইনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ
এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। অসাধারণ আবৃত্তি, অসাধারণ কবিতা। এবার আমরা কথা বলবো অনন্যা আপুর সাথে। অনন্যা আপু, আপনাকে একই প্রশ্ন, যখন আপনি মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন তখন আপনার মনের ভেতরে কেমন অনুভূতি কাজ করে? আমার অনুভূতি বলার আগে আমি একটু ধন্যবাদ জানাই সময় টেলিভিশনের সবাইকে। অনুভূতির কথা বলতে গেলে আসলে আমি তো 71 দেখিনি, আমি 52ও দেখিনি, কিন্তু সেই গল্পগুলো আমরা শুনি গল্পের মাধ্যমে, কবিতার মাধ্যমে, আমরা বই পড়ে জানছি। তো যখন আমি 71-এর কবিতা পড়ি অথবা আমাদের দেশের কবিতা পড়ি, ইতিহাস সংক্রান্ত কবিতাগুলো পড়ি, আমাদের দেশের ইতিহাস আমরা জানতে পারি, আমার কাছে মনে হয় যে সেই সময়ের মানুষগুলো অনেক কষ্ট করে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে, কিন্তু এই স্বাধীনতার জন্য আমরা আসলে এখন এক প্রকার কিছুই করতে পারছি না। নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। কবিতা পড়ার সময় উপলব্ধি করতে চেষ্টা করি, সেই সময়টাকে ধারণ করতে চেষ্টা করি, সেই সময়ের মানুষগুলোর অনুভূতিগুলোকে। এটা ভেবে যতটুকু পারি যে ডুবে যেতে চেষ্টা করি অনুভূতির সাথে। তাহলে এবার আপনার কণ্ঠে শুনবো 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কোনো একজন বিদেশি কবির একটি কবিতা। আবৃত্তি করছি সেপ্টেম্বর অন যশোর রোড। খুবই বহুল পঠিত একটি কবিতা, মার্জানো জানো, সবাই জানে, অ্যালেন গিন্সবার্গের লেখা। 1971 সালে সেপ্টেম্বরে অ্যালেন গিন্সবার্গ যখন বাংলাদেশে এসেছিলেন তখন উনি যে পরিস্থিতি দেখেছিলেন যশোর রোডের, সেটার ভিত্তিতে এটা লেখা। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল, যশোর রোডের দুধারে বসত, বাঁশের ছাউনি, কাদা মাটি জল, কাদা মাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে, আকাশে বসত মরা ঈশ্বর, নালিশ জানাবে ওরা বলো কাকে। ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমারু বিমান, সেই কালো রাত কবে হবে শেষ। শত শত মুখ হায় 71, যশোর রোড যে কত কথা বলে, কত মরা মুখ আধ মরা পায়ে, পূর্ব বাংলা কলকাতা চলে। সময় চলেছে রাজপথ ধরে, যশোর রোডেতে মানুষ মিছিল। সেপ্টেম্বর হায় 71, গরু গাড়ি কাদা রাস্তা পিছিল। লক্ষ মানুষ ভাত চেয়ে মরে, লক্ষ মানুষ শোকে ভেসে যায়, ঘরহীন ভাসে শত শত লোক, লক্ষ জননী পাগলের প্রায়। রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু, পেটগুলো সব ফুলে ফেঁপে ওঠে। এইটুকু শিশু, এত বড় চোখ, দিশেহারা মা কার কাছে ছোটে। সেপ্টেম্বর হায় 71, এত এত শুধু মানুষের মুখ, যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন ফসলের মাঠ, ফেলে আসা সুখ। কার কাছে বলি ভাত রুটি কথা, কাকে বলি করো 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 ত্রাণ, কাকে বলি ওগো মৃত্যু থামাও, মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ। কাঁদো কাঁদো তুমি মানুষের দল, তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা, জননীর কোলে আধ পেটা শিশু, এ কেমন বাঁচা বেঁচে মরে থাকা। ছোট ছোট তুমি মানুষের দল, তোমার ঘরেও মৃত্যুর ছায়া, গলিতে ছিন্ন দেহ মন মাটি, ঘর ছেড়েছ তো মাটি মিছে মায়া। সেপ্টেম্বর হায় 71, ঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে, যশোর রোডের দুধারে মানুষ, এত এত লোক শুধু কেন মরে। শত শত চোখ আকাশটা দেখে, শত শত শিশু মরে গেল, যশোর রোডের যুদ্ধক্ষেত্রে ছেঁড়া সংসার সব এলোমেলো।
কাদামাটি মাখা মানুষের দল গাদাগাদি করে আকাশটা দেখে। আকাশে বসত মরা ঈশ্বর, নালিশ জানাবে ওরা বলো কাকে। ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমারু বিমান। এই কালো রাত কবে হবে শেষ, কবে হবে শেষ? অসাধারণ একটি কবিতা এবং অসাধারণ আবৃত্তি। সেই করুণ সময়টি যেন আমাদের সামনে উঠে আসলো অ্যালেন গিন্সবার্গের এই কবিতার মাধ্যমে। এবার মাহমুদুল হাসান ভাইকে একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন আবৃত্তি অঙ্গনে আছেন, আবৃত্তি চর্চা করছেন এবং এখন বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের নেতৃত্ব দিচ্ছেন। তা আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে আবৃত্তি চর্চার ভবিষ্যৎ কী? আমাদের আসলে যেটি হয়েছে, আবৃত্তি একটা সময় ছিল একক শিল্প চর্চার মাধ্যম হিসেবেই আসলে বিশেষ করে 70-এর দশক পর্যন্ত এভাবেই চলছিল। 80-র দশকের গোড়া থেকে আমাদের সাংগঠনিকভাবে আবৃত্তি চর্চার বিষয়টা শুরু হয় এবং সেই থেকে এখন পর্যন্ত মানে গত 30 বছরেরও বেশি সময় বা 40 বছরেরও বেশি সময় ধরে মোটামুটি আমাদের যে আবৃত্তি শিল্পের যে একটা বিকাশ এবং একটা ভিত্তি, এটি কিন্তু তৈরি হয়েছে। এবং এখানে যেটি হয়েছে, আমাদের মানে ইতিমধ্যে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শুদ্ধ উচ্চারণ এবং আবৃত্তি এবং নান্দনিকতার বিষয়গুলোতে খুবই প্রাধান্য দেয়, যেটা আপনি দেখবেন যে ইদানিং আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এর একটি প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করছি, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন, আমরা যেটা করেছি, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন আসলে কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আমরা ভবিষ্যতে বাংলাদেশের বিশেষ করে তরুণ প্রজন্ম এবং শিশু কিশোরদের জন্য আমাদের একটা পরিকল্পনা আছে, যাতে করে আমরা এই আবৃত্তি শিল্পের মাধ্যমে বা চর্চার মাধ্যমে আমরা শুদ্ধ উচ্চারণকে খুব গুরুত্ব দিতে চাই, যাতে করে একটি শিশু বা কিশোর সে তার কিশোর বেলা থেকেই উচ্চারণের শুদ্ধতাটা অর্জন করতে পারে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমরা তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য চর্চার যে বিষয়টা বা সংস্কৃতি চর্চার যে বিষয়টা, এটিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা আমরা সাজিয়েছি। আশা করছি আবৃত্তি ফেডারেশন এখানে একটি ভালো ভূমিকা রাখতে পারবে। আমরা একটা বিষয় জানি, যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে বর্বর অত্যাচার করছিল, আক্রমণ চালাচ্ছিল, কিন্তু সেই সময় পশ্চিম পাকিস্তানের কয়েকজন কবিও কলম ধরেছিল বাংলাদেশের পক্ষে। তা আমরা তেমন একটি কবিতা শুনব মাহমুদুল হাসান ভাইয়ের কণ্ঠে। আমি সেক্ষেত্রে আমি একটি কবিতা, এটি হচ্ছে আমাদের ফয়েজ আহমদ লিখেছিলেন, পাকিস্তানের কবি। ওনার এই কবিতাটি মূলত উনি রচনা করেছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের পরপর। ওনার যে অভিজ্ঞতা, যে যন্ত্রণা, যে কষ্ট, সেই জায়গা থেকে উনি ওনার সাহিত্যের চর্চায় এই কবিতাটি রচনা করেছিলেন এবং কবিতাটির নাম দিয়েছিলেন কিন্তু তিনি বাংলাদেশ, মানে কবিতাটির নাম দিয়েছিলেন তিনি বাংলাদেশ। ফয়েজ আহমদের কবিতা বাংলাদেশ। এত সদ্ভাবের পরে হায় আমরা হয়ে গেলাম অপরিচিত, আর কত সাক্ষাৎ হলে আবার হব প্রিয়। কবে এই সবুজের বুকে আসবে কলঙ্কমুক্ত বসন্ত, রক্তের দাগ ধোবে আর কত বর্ষার পরে। ভালোবাসার সমাপ্তির সেই মুহূর্তগুলো ছিল বড়ই নির্মম। এই আঘাত বুকে নিয়েই তো বাঁচতে হবে আমাদের চিরকাল। যখন এক আহ্বান ব্যর্থ হলো, বেঁচে থাকা হলো অসম্ভব, বিচ্ছেদ যন্ত্রণার পরে জীবনটা আজ কত সহজ হয়ে গেল। আমাদের মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিভিন্নভাবে সহযোগিতা করেছে। সোভিয়েত কবি এবং সংস্কৃতি কর্মীরা তারা সাহায্য তুলেছে, সমাবেশ করেছে, তারা বিভিন্ন অনুষ্ঠানও করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থনে। কিন্তু সোভিয়েত কবিতাগুলো বা সেই গদ্যগুলো বাংলায় তেমন করে অনুবাদ করা হয়নি, তবে অংশ বিশেষ হয়েছে। আমরা সোভিয়েত কবির কবিতার একটি অংশ শুনব অনন্যা মাহমুদ আপুর কণ্ঠে। আসলে এই কবিতাগুলো সম্পূর্ণভাবে আমাদের এখানে আমরা সেভাবে করে সংগ্রহ করে রাখতে পারিনি, এটা হয়তো আমাদের ব্যর্থতা আমি বলবো। অনেক কবিরই এরকম ভালো ভালো বিদেশি কবিদের লেখা কবিতা আছেন, কিন্তু পূর্ণাঙ্গ রূপে সেটা খুঁজে পাওয়া যায়নি।
আমি যে কবিতাটা এখন পড়ছি সেটা জাস্ট 4 লাইন একটা কবিতা। এটা অতটুকুই আমি খুঁজে পেয়েছি আর কি, এতটুকুই পাওয়া গিয়েছেন। এই কবিতাটা লিখেছেন রাশিয়ান কবি নিকোলাই তিকনভ। 1971 সালে শেষ দিকে তিনি এই কবিতাটি লেখেন। রক্ত ভেজা মাঠের উপর যে দেশ উঠে দাঁড়াতে চায় তাকে আমরা দেখি আমাদের নিজের লড়াইয়ের প্রতিচ্ছবি হিসেবে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার নামে আজ পৃথিবীর বিবেককে জাগিয়ে তুলেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং সময় টিভিকেও ধন্যবাদ। আমরা চমৎকার একটি সময় কাটালাম, অনেক কিছু আলাপ করলাম। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আজকে খুবই ভালো অনুভব করছি এবং আমার খুব ভালো লাগছে একটা বিষয় যে আমাদের এই বিদেশি সাহিত্যের যে চর্চাটা, এটা কিন্তু সেভাবে মুক্তিযুদ্ধকে নিয়ে এভাবে কিন্তু এখনও খুব বেশি হয়নি। আমি সময় টিভিকে এবং সময়ের দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই এবং সময় টিভিকে একটি ধন্যবাদ আমি অবশ্যই দেব এবং কৃতজ্ঞতা জানাবো যে এই বিষয়টি সামনে নিয়ে আসবার জন্য এবং এরকম একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বললাম এবং সেই সঙ্গে আবৃত্তিও শুনলাম। আমাদের সাথে ছিলেন বাংলাদেশের দুজন প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী এবং আবৃত্তি সংগঠক মাহমুদ হাসান এবং অনন্যা মাহমুদ। আশা করি ভালো লেগেছে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গেই থাকবেন।